হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের মুখে ফুটে উঠল ত্রিপুরার বেকার সমস্যা ও কর্মসংস্থান বিষয়ে নানা তথ্য। তো বিস্তারিত সবকিছু আপনারা শুনে নিন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের মুখে, যে ত্রিপুরার বেকার সমস্যা ও কর্মসংস্থান বিষয়ে তিনি কি বলেছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাদের কাছে রাজ্যের বেকার সমস্যার ভয়াবহ অবস্থা কি তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। এখানে বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকরা, একজন চিকিৎসক বন্ধু বলেছেন যে রাজ্যে শিক্ষিত যারা চিকিৎসক হয়ে এসেছেন, এমবিবিএস ডিগ্রি এসেছেন, তারা বেকার। তারা প্রায় দিন মজুরের মতো কাজ করছেন, একদম স্কিল লেবার, ডেইলি ওয়েজ সরকারি হিসেব মতো 500-600 টাকা। একজন চিকিৎসক একজন স্কিল লেবারের মতো মজুরি পাচ্ছেন। এটা বেকার সমস্যা। এবং ডাক্তারদের কোনো নিয়োগ নেই, শুধু ডাক্তারদের প্রশ্ন না, ইঞ্জিনিয়ার বন্ধ করলেন, যে বিভিন্ন ক্ষেত্রে সমস্ত রকম নিয়োগ বন্ধ, নতুন কোনো নিয়োগ হচ্ছে না। যে যা নিয়োগ হচ্ছে তার একটা সিংহভাগ চলে যাচ্ছে রাজ্যের বাইরে। আমি এখানে দাবিগুলো সব পক্ষে বলার প্রয়োজন মনে করি না। এখন যেটা হচ্ছে আপনাদের সামনে যেটা জরুরি দায়িত্ব, কর্তব্য, কিভাবে এই কাজের প্রশ্নে, চাকরির দাবিতে, কর্মসংস্থানের প্রশ্নে ব্যাপক অংশের যুবকদের সহায়তা করা যায়। কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সংকট থাকলেই যে আন্দোলন তীব্র হবে তার কোনো কথা নয়। সংকট অনেক সময় কিন্তু মানুষকে বিষাদগ্রস্ত করে, মানুষকে ভাবলেশীন করে দেয়। সংকট মানুষকে মৃত্যুমান করে। সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের পাশে মানুষকে শক্তি দেওয়ার কাজটা সংগঠনকে করতে হয়। বেকার যুবকরা মনে করে একটা চাকরির বিজ্ঞাপন হলো, আমরা ঝাঁপিয়ে পড়লাম, যদি আমার চাকরিটা হয়ে যায় আমি প্রতিবাদ করবো না। যদি চাকরি পরীক্ষায় দিলাম, চাকরি পেলাম না, আদালতে এলাম, আদালতে যদি মামলা করে হয়ে যায়, তো আমি তাদেরকে সবসময় বলি যে বেকারির যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে একজন দুজনে এর সমস্যার সমাধান করা যায় না। ব্যবস্থা এই সমস্যার জন্য দায়ী। এখানে আলোচনা হয়েছে গত 40-45 বছরে ভারতবর্ষে এত তীব্র বেকারি কোনোদিন হয়নি। এবং এর মূল কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে, আপনারা জানেন 90-এর দশকের প্রথম দিকে আমাদের দেশে নয়া উদার অর্থনীতি চালু করা হয়। এখানে ব্যয় সংকোচন নীতির কথা বলা হয়েছে, এখানে অর্থনৈতিক নীতি সংস্কারের কথা উল্লেখ করেছেন, এবং জবলেস গ্রোথ, বৃদ্ধি হচ্ছে কিন্তু কাজ সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থানমুখী উৎপাদন হচ্ছে না। এই যে জবলেস গ্রোথ, তার ফলে আজকে সারা দেশে ভয়াবহ ব্যাপার বেকারি। গত 40 বছরে এই বেকারি তীব্র হয়েছে, 2014 পরে আরো তীব্র হয়েছে। কারণ নয়া উদার অর্থনীতির পথে মোদী সরকার আরো দ্রুত হাঁটছেন। মনমোহন সিং সরকার যে গতিতে হেঁটেছিলেন তার চেয়ে অনেক বেশি গতিতে নরেন্দ্র মোদী সরকার হাঁটছেন। তার সাথে যুক্ত হয়েছে মিথ্যা প্রচার, জুমলা, সারা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে। বেকারের প্রশ্নে, নেশার প্রশ্নে আপনারা জানেন, এখানে নতুন করে বলার প্রশ্ন আসে, ত্রিপুরা নেশাতে বাঁচছে। এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন। আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অবধি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী। আবার এরপরে নদীর হাওড়া নদী অবধি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটা বলে দিলেন, নামটা বলছে, আপনারা জানেন যে নেশার বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। আমরা এটা জানি, পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোন সংগঠিত অপরাধ ঘটে, সংগঠিত অপরাধ চলে, সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না। যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানে হোক না কেন, সেই যখন দীর্ঘদিন ধরে চলে, বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের, রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ। আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে। আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এটা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে।
আমি কদিন আগে আমার কথা হচ্ছিল হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, তাদের স্বেচ্ছাসেবকরা মাস 2 আগের কথা, তারা লঙ্কামুড়া ওই দিকটাতে নরসিংহ সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন। তারা আমাকে জানালেন যে সমীক্ষার ফলাফল ভয়াবহ। ঘরে ঘরে নেশা, নেশার জন্য সব বাড়ি সম্পত্তি বিক্রি হচ্ছে, গৃহ শান্তি মারা যাচ্ছে। কিন্তু আমরা এই বিষয়গুলো সংবাদপত্রে আসছে না, মিডিয়াতে যেভাবে আসার কথা আসছে না, সারা রাজ্য নেশায় ভাসছে। যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল তারাই আজকে ত্রিপুরাকে নেশার সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে কি এনডিপিএস, এবং এই নিয়ে অনেক নাটক হচ্ছে এবং একে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যারা প্রতিবাদ করছে, যারা ভিন্ন দলের কথা বলছে, ভিন্ন দলের রাজনীতি করছে, তাদেরকে এটা এনডিপিএস কেসে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সারা রাজ্যে। এবং যারা এই নেশার কারবারি তাদেরকে পুলিশ মদত দিচ্ছে, অন্যদিকে নিরীহ লোকজনদের আদালতে পাঠাচ্ছে, এবং ফলে দিনের পর দিন মাসের পর মাস অনেক নিরীহ মানুষ আদালতে জেলে পড়ছে, তাদের বেল হচ্ছে না, আদালত বেল দিচ্ছে না। এক ভয়ঙ্কর অবস্থা। আর আইনের শাসন, এই রাজ্যে আইনের শাসন তো নেই বলার উপরে রাখে না। এখানে বাদল ছিলেন, কন্যা পল্লবী যে কথা বললো, এটা সবার প্রশ্ন, কোথায় আইনের শাসন? এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষকে রাস্তায় নামাতে হবে। আমি এই আন্দোলনের প্রশ্নে এই সংগঠকদের বলবো, আপনারা এই 3টি প্রশ্নে একটা শ্বেতপত্র তৈরি করুন। একটু পরিশ্রম করতে হবে, তথ্য জোগাড় করতে হবে, তথ্য জোগাড় করে 3টি শ্বেতপত্র চার্জশিট তৈরি করুন। ন্যাশনাল প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে। কত পদ খালি, কত শূন্য পদ তৈরি হয়েছে, কেন চাকরি হচ্ছে না, যত চাকরি হচ্ছে তার মধ্যে বহিরাজ্যের কতজনের চাকরি হয়েছে, এগুলো নির্দিষ্ট তথ্য মানুষের কাছে রাখুন। তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে সরকারের অপপ্রচারে জবাব দিতে। একদম তথ্য নিয়ে দেখিয়ে দাও এত শূন্য পদ খালি, ডাক্তারদের 1000 পদ খালি। এখানে একজন চিকিৎসক বলল জিডিএ এর প্রশ্ন, হাসপাতালে যারা 74 শ্রেণী কর্মচারী, আপনারা জানেন 2000 এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, 2010-12 থেকে এই রাজ্যে হাসপাতালগুলোতে 74 শ্রেণীর পদে কিংবা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট, যারা হাসপাতাল সমস্ত কাজগুলো যাদের উপর নির্ভরশীল, সেই পদে কোনো নিয়মিত নিয়োগ নেই। 2012 সালে সিদ্ধান্ত হয়েছিল জিডিএ পদে আমরা নিয়মিত নিয়োগ না করে ফিক্সড পেতে নিয়োগ করব। সেটা এখনো চলছে। তারা নামমাত্র মজুরিতে সমস্ত কাজ করছে, তাদের নিয়মিতকরণ হচ্ছে না। এবং আমরা মামলা করেছিলাম, আমরা বলেছিলাম নিয়মিতকরণ করতে হবে, কারণ তাদেরকে নির্দিষ্ট পদের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। কিন্তু আদালত আমাদের বক্তব্য সরকার গ্রহণ করে, কিন্তু তাদেরকে বলেছে তাদেরকে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দিতে হবে। অর্থাৎ তারা নির্দিষ্ট বেতনে কাজ করলেও তাদেরকে বেতন দিতে হবে জিডিএ পদের স্কেলের সর্বনিম্ন স্তর অবধি। এটাও যদি হয় তাহলে তাদের বেতন 18,000 টাকা হয়ে যাবে, যেটা হোমগার্ডদের জন্য মামলা করে আমরা আদায় করেছিলাম। কিন্তু এটাও সরকার দিচ্ছে না। আমরা আমার আদালত অবমাননার মামলা করছি। আমি জানি হাসপাতালগুলোতে জিডিএরা তারা কিভাবে সমস্ত দায়িত্ব পালন করেন এবং তারা ন্যূনতম মজুরির ভিত্তিতে সমস্ত ক্ষেত্রে একই অবস্থা। আমার কাছে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারী আছেন, 20 বছর 25 বছর কাজ করছেন, তারা আজকে নিয়মিতকরণ নেই। তারা অবসরে যাবেন একদম শূন্য হাতে, এসে কাজে নাই। আপনারা কাজ দেন না, আপনাদের সর্বনাশ করেছে বিপ্লবদের। তখন তো আপনারা বিপ্লবদের লম্বা চেহারা দেখে অনেকে ভুলে গিয়েছিলেন। এখন কি সর্বনাশটা করেছে? বামফ্রন্ট আমলে একটা স্কিম ছিল, যারা অনিয়মিত কর্মচারী কন্টিনজেন্ট, ডিআরডব্লিউ, কেজুয়াল, তাদের ক্ষেত্রে একটা স্কিম চালু করেছিল বামফ্রন্ট 2007-8 সনে। কি স্কিম? যে 10 বছর হয়ে গেলে সরকার তাদেরকে নিয়মিতকরণ করবে। তখন বামফ্রন্ট আমলে অনেককে নিয়মিতকরণ করা হয়েছিল, অনেকে করা হয়নি। আমরা মামলা করে 500 জনকে নিয়মিতকরণ করেছে আদালতের নির্দেশে। আদালত বলতো তোমার নিয়ম আছে, তুমি গভর্নমেন্ট স্কিম করেছো, তোমার পলিসি, 10 বছর হয়ে গেলে তুমি তাকে রেগুলার করবে, তুমি অমুককে করেছো তাকে কেন করবে না? আদালত নির্দেশ দিত। অনেক হয়েছে 2008 আগে মামলা করে। তখন তো একটা সুযোগ ছিল, নিয়মিতকরণের দাবি জানানোর জন্য আদালতে আসার সুযোগ ছিল, কারণ সরকার একটা পলিসি করেছিল। সেই পলিসির ভিত্তিতে তারা আদালতে এসে বলতে পারতেন সরকারের পলিসি আছে, সরকার রামকে করেছে, শ্যামকে করেছে, যদুকে করেছে, মধুকে করেছে, আমাকে করেনি। আদালত নির্দেশ দিত। 18তে এসে সর্বপ্রথম এই আগস্ট মাসে সমস্ত এই স্কিমগুলো বাতিল করে দেওয়া হলো। তারপরও
আমরা আদালতে মামলা করে অনেককে নিয়মিতকরণ করেছি। তখন আমাদের যুক্তি ছিল যে সরকার স্কিম বাতিল করেছে 2018-তে, কিন্তু যে মামলা করতে এলো সে তো 2018 পূর্বে তার 10 বছর হয়ে গেছে স্কিম থাকাকালীন, তাহলে কেন সে নিয়মিত হবে না, কেন তাকে রেগুলার করবে না? এই যুক্তি আদালত গ্রহণ করেছিল 2022 অব্দি। এই যুক্তি গ্রহণ করে আমরা আরো অনেককে নিয়মিত করতে পেরেছি আদালতের মাধ্যমে। কিন্তু 2022-এর পর আদালতেরও মন ঘুরে গেছে, তারা এখন আদালত কোন রকম নিয়মিতকরণ করছে না, আগের জায়গা থেকে সরে এসছে, বলছে না যেহেতু স্কিম নেই 2018 আগেও 10 বছর হলে আমাদের কিছু করার নেই, আমরা আদালত না দেবো না। এটা আদালতের এই বক্তব্য আমরা মানি না, এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, দেখি কি হয়। কিন্তু যারা নিয়মিতকরণের জন্য বসে আছেন, যারা আমার কাছে প্রতিদিন আছেন মামলা করার জন্য, এগুলো আপনারা মামলা করবেন না, মামলা করে টাকা নষ্ট হবে, আপনার নিয়মিতকরণ হবে না, আপনার রাস্তায় নামুন, আন্দোলন করুন, সরকারকে পলিসি গ্রহণ করতে বাধ্য করুন, তাহলে আদালতে এসে মামলা করার জোর পাওয়া যাবে। এবং এই করে করে আমরা রাজি করেছি, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিসেম্বর মাসেই আমরা ডিআরডিওর মঞ্চ করবো সারা রাজ্যে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, নিয়মিতকরণের পক্ষে আন্দোলন করতে হবে। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিল তারা আজকে বলছেন যে আমাদের দেওয়াল পিঠ দেওয়ালে ঢেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া কোন রাস্তা নেই, আমরা আন্দোলন করবো। তারা রাজি হয়েছেন, কারণ মানুষ অভিজ্ঞতা বুঝতে পারছেন কোথায় যাবেন। আদালতে গিয়ে তো বিচার হবে না, আদালতে কোনো স্কিম নেই। এখন স্কিম চালু করা তো গভর্নমেন্টের পলিসি ডিসিশন, সেটা গভর্নমেন্টকে করাতে হবে। তাই আপনাদেরকে বলবো, এই যে ডিওআইএফ আজকের এই খুব গুরুত্বপূর্ণ কনভেনশন, আগামী দিনে যে আন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিটা যুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন। এটা যুক্ত করা জরুরি বলে মনে করি, ভেবে দেখবেন। এবং এই তিন প্রশ্নে আন্দোলন, এই 3টি প্রশ্নে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে নেশায় যুদ্ধে, এবং বেকারদের কাজ দাও, কর্মসংস্থান সৃষ্টি করো, নিয়োগ করো, সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ চালু করো। এখানে টেট টিচাররা বলেছে প্রতিদিন টেট নিয়ে এই শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে দিতেন, বলছেন আদালতের মামলা। আদালতের মামলার কোনো কারণ নেই, আদালত নিয়োগ বন্ধ করতে বলেনি। আদালতের যুক্তি উদাহরণ দেখিয়ে সুপ্রিম কোর্টের কথা মিথ্যা বলে এই টেট যুবকদের সাথে প্রতারণা করে যাচ্ছে গত 7 বছর 6 বছর ধরে। তাই আমি আমার আলোচনা বাড়াবো না। এই কনভেনশন একটা নতুন বার্তা দেবে, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, আন্দোলন ছাড়া কোনো রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে। সাহস করে রাস্তায় নামতে পারলে যারা আজকে গুন্ডামি করতে তারা পালিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি, এটা আমাদের অভিজ্ঞতা। যৌবনের শক্তি যে রাস্তায় নামে, আপনাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কারণ আপনারা যেটা বলছেন, মানুষের মনের কথা বলছেন, বেকার যুবকদের মনের কথা বলছেন, সমস্ত অংশের মানুষের মনের কথা বলছেন। রাজ্যকে উদ্ধার করতে হবে, এই রাজ্যকে উদ্ধার করার ক্ষেত্রে এই আন্দোলন কর্মসূচি আপনারা গ্রহণ করুন। এবং আমি অনুরোধ করবো 3টি শ্বেতপত্র করুন, শ্বেতপত্র করে সরকারের মিথ্যা মুখোশ খুলে দিন, প্রেস কনফারেন্স করে মিথ্যার মুখোশ খুলে দিন, আগামী দিনে আন্দোলন করুন। এই আন্দোলনের পাশে আমরা আছি। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, শুধু আদালত দিয়ে হবে না, আইনের লড়াই সব লড়াই না, মূল লড়াই রাস্তায় দাঁড়িয়ে লড়তে হবে। রাস্তায় দাঁড়িয়ে যদি লড়াই করা যায়, তাহলে সেই লড়াইয়ের প্রভাব আদালতে পড়ে। আগামী দিনে এই লড়াই তৈরি হবে, এই কথা বলে, এই আশা ব্যক্ত করে, এবং এই লড়াই আপনাদের পাশে আমরাও আছি, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।